আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন নিয়ে আলোচনা করব। আজ আমার এই অধ্যায়ের চতুর্থ ক্লাস। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে জিরো কুপন বন্ড কি, জিরো কুপন বন্ড চিহ্নিত করার উপায় ব্যাখ্যা করো, বন্ডের অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ নীতি ব্যাখ্যা করো, জিরো কুপন বন্ডের মূল্য নির্ণয় করো এবং এক্ষেত্রে আমরা কিছু নমুনা গাণিতিক সমস্যার সমাধান করব। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। তো তোমরা জানো যে তোমাদের শুধুমাত্র গাণিতিক সমস্যা সমাধান করলেই হয় না, এর পাশাপাশি জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নেরও উত্তর করতে হয়। অনেক সময় দেখা যায় যে জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নের উত্তর না পারার কারণে অনেকে খুব ভালোভাবে গাণিতিক সমস্যার সমাধান করতে পারা সত্ত্বেও প্রশ্নের উত্তর লিখতে পরীক্ষার হলে বসেই ইতস্তত বোধ করো। তো তোমরা যাতে এই পরিস্থিতির সম্মুখীন হতে না হয় সেই জন্য সব সময় আনুষঙ্গিক কিছু জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নের উত্তর অবশ্যই শিখে ফেলবে। তো আজকে আসো আমরা জিরো কুপন বন্ড নির্ণয়ের ক্ষেত্রে যে সকল নমুনা গাণিতিক সমস্যার সমাধানের পাশাপাশি জ্ঞান ও অনুধাবন স্তরের প্রশ্ন হতে পারে সেগুলো নিয়েও আলোচনা করব। এখানে প্রথমে আসে জিরো কুপন বন্ড কি। তো যে বন্ডে কুপন সুদের হার লেখা থাকে না কিন্তু পরিশোধকাল, লিখিত মূল্য ইত্যাদি উল্লেখ থাকে তাকে জিরো কুপন বন্ড বলে। জিরো কুপন বন্ড সাধারণত বাট্টায় বিক্রি করা হয়। এবার আসো জিরো কুপন বন্ডের বৈশিষ্ট্যগুলো কি কি। জিরো কুপন বন্ড সাধারণত বাট্টায় বিক্রি করা হয়। এই বন্ডের একটি লিখিত মূল্য থাকে। এই বন্ডে কুপন সুদের হার নির্দিষ্ট থাকে না। নির্দিষ্ট সময় শেষে এই বন্ডের মূল্য পরিশোধ করে দেওয়া হয়। এবার আসো জিরো কুপন বন্ড জানার পরে আমরা যে বিষয়টি জানবো সেটি হলো কুপন রেট বা কুপন সুদের হার কি। এখন দেখো, আমি প্রতিটি ক্লাসেই প্রায় কুপন রেট বা কুপন সুদের হার কি এটি বলে থাকি, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জ্ঞান এবং অনুধাবন স্তরের প্রশ্ন। পাশাপাশি তোমরা যেহেতু গাণিতিক সমস্যার সমাধান করতে গিয়ে কুপন সুদের হার বা কুপন রেট এই শব্দটি বারবার পেয়ে থাকো, তাই এটি সম্পর্কে আমি তোমাদেরকে প্রত্যেকটি ক্লাসে বলে থাকি যে বন্ডের উপর যে হারে সুদ দেওয়া হয় তাকে কুপন রেট বা কুপন সুদের হার বলে। অর্থাৎ বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠান বন্ড হোল্ডারকে নির্দিষ্ট সময় পরপর যে নির্দিষ্ট হারে সুদ প্রদান করে তাকে কুপন রেট বা সিআর বলা হয়। অর্থাৎ সিতে কুপন, আরতে রেট, ইংরেজিতে আমরা একে সংক্ষেপে সিআর বলে থাকি। এবার আসো লিখিত মূল্য কাকে বলে। সাধারণত শেয়ার, বন্ড বা ঋণপত্র ইস্যু করার সময় এর গায়ে যে মূল্য লেখা থাকে তাকে অভিহিত মূল্য বা লিখিত মূল্য বা আমরা ইংরেজিতে একে ফেস ভ্যালু বা এফভি বলা হয়। কখনো কখনো অভিহিত মূল্য বা লিখিত মূল্যকে পরিশোধ মূল্য বা এমভিও বলা হয়। একে আমরা পরিপক্ক মূল্য বলে থাকি। এমভি মানে হচ্ছে ম্যাচিউরড আর ভিতে ভ্যালু, ম্যাচিউরড ভ্যালু। এখন আসো পরিশোধ মূল্য কাকে বলে। বন্ডের মেয়াদ শেষে যে মূল্য পরিশোধ করা হয় তাকে পরিশোধ মূল্য বা পরিপক্ক মূল্য বা মেয়াদ পূর্তিতে মূল্য বলা হয়। একে আমরা ইংরেজিতে এমভি বলে থাকি। সাধারণত পরিশোধ মূল্য লিখিত মূল্যের সমান বা বেশি হয়ে থাকে, তবে লিখিত মূল্যের কমও হতে পারে ক্ষেত্র বিশেষে। এবার আসো জিরো কুপন বন্ড নির্ণয়ের সূত্র। তো জিরো কুপন বন্ড নির্ণয়ের সূত্রটি হচ্ছে ভিভি সমান সমান এমভি ভাগ 1 যোগ কেডি টু দ্য পাওয়ার এন। এখানে ভিভি হচ্ছে কুপন বন্ডের বর্তমান মূল্য বা অন্তর্নিহিত মূল্য, কেডি হচ্ছে প্রয়োজনীয় আয়ের হার, এন হচ্ছে বন্ডের মেয়াদকাল, এমভি হচ্ছে পরিপক্ক মূল্য বা পরিশোধ মূল্য। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদিও আমি জানি যে তোমরা এগুলো জানো, কারণ আগের ক্লাসেও আমি এগুলো বলেছি, তারপরেও তোমরা কিন্তু পুরো ক্লাসটি দেখবে এবং ভালো করে প্রথমে ক্লাসটি দেখে নিবে। দেখে নিয়ে প্রয়োজনীয় জায়গাগুলো খাতায় তুলবে, এরপরে নিজে নিজে নমুনা সমস্যার সমাধান করবে এবং সবশেষে আমি যে হোমওয়ার্ক দিয়েছি সেটি করবে। তোমরা এই কথাটি জেনে আশ্চর্য হবে যে আমাদের স্মরণশক্তিতে দেখা যায় যে আমরা যখন কোনো বিষয় ভালো করে শিখি দেখা যায় যে ঠিক 1 ঘন্টা পরেই এর 30 থেকে 40% আমরা ভুলে যাই।
এবং একদিন 2 দিন পরে আমাদের ভুলে যাওয়ার মাত্রা কোন পর্যায়ে চলে যায় নিশ্চয়ই তোমরা বুঝতে পারো। কিন্তু তোমরা যদি বারবার শুনো, বারবার পড়ো, তাহলে কিন্তু এই ভুলে যাওয়ার পরিমাণটা কমে আসবে এবং এটি আস্তে আস্তে তোমাদের মস্তিষ্কে পার্মানেন্টলি স্থাপিত হবে এবং যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তোমরা এটি মনে করতে পারবে। তো এবার আসো জিরো কুপন বন্ড চিহ্নিত করার উপায়। তো জিরো কুপন বন্ড চিনতে হলে আমাদের প্রশ্নটি দেখে কি কি বিষয়গুলো প্রথমে আছে কিনা দেখতে হবে। দেখো, জিরো কুপন বন্ডে কুপন সুদের হার বা সিআর দেয়া থাকবে না। এতে পরিশোধকাল বা বন্ডের মেয়াদকাল এন দেওয়া থাকবে। লিখিত মূল্য বা পরিপক্ক মূল্য ফেস ভ্যালু বা এমভি ম্যাচিউরড ভ্যালু দেওয়া থাকবে। প্রয়োজনীয় আয়ের হার বা কেডি দেওয়া থাকবে। এইসব যদি দেওয়া থাকে তাহলে তোমরা বুঝবে এটি হচ্ছে জিরো কুপন বন্ড। এবার আসো সিদ্ধান্ত নীতিতে কি বলা হয়েছে। মূলত আমরা যে মূল্যায়নের ভিত্তিতে 3 ধরনের বন্ড জানি, সেই বন্ডগুলোর প্রত্যেকটিরই সিদ্ধান্ত নীতি একই রকম। তারপরও তোমরা আরেকটু ভালো করে জানার জন্য আমি প্রতিটি ক্লাসের সিদ্ধান্ত নীতি দিয়েছি। কোনো বন্ডের বর্তমান বাজার মূল্য লিখিত মূল্যের চেয়ে বেশি হলে বন্ডটি ক্রয় করা উচিত। অর্থাৎ ভিভি যদি এফভির বা এমভির চেয়ে বেশি হয় তাহলে অবশ্যই বন্ডটি ক্রয় করা উচিত। ভিভি বা অন্তর্নিহিত মূল্য বা বাজার মূল্য সবসময় ফেস ভ্যালু বা পরিপক্ক ম্যাচিউরড ভ্যালুর চেয়ে বেশি হবে। আবার কোনো বন্ডের বর্তমান বাজার মূল্য বা ভিভি লিখিত বা অভিহিত মূল্য এফভি বা এমভির চেয়ে কম হলে বন্ডটি ক্রয় করা উচিত নয়। অর্থাৎ যখন ভিভি ইজ লেস দেন এমভি বা এফভি হবে তখন বন্ডটি ক্রয় করা উচিত নয়, সবসময় গ্রেটার দেন বা বেশি হতে হবে। এরপরে আসো সর্বশেষ যে সিদ্ধান্ত নীতিটি, কোনো বন্ডের বর্তমান বাজার মূল্য বা ভিভি লিখিত বা অভিহিত মূল্য এফভি বা এমভির সমান হলে বন্ডটি ক্রয় করা যেতে পারে, আবার নাও ক্রয় করা যেতে পারে। অর্থাৎ এটি হচ্ছে সম্পূর্ণরূপে বিনিয়োগকারীর ইচ্ছার উপর নির্ভরশীল। বিনিয়োগকারী ইচ্ছা করলে এই পরিস্থিতিতে বন্ডটি কিনতেও পারে, আবার নাও কিনতে পারে। এবার আসো আমরা নমুনা গাণিতিক সমস্যার সমাধানগুলো একটু দেখি। অ্যাপেক্স শু কোম্পানি 1000 টাকা লিখিত মূল্যের বন্ড বিক্রয় করে বাজার থেকে মূলধন সংগ্রহ করতে চায়। তাই কোম্পানিটি 5 বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে, যার প্রয়োজনীয় আয়ের হার বা মূলধন ব্যয় 12%। অ্যাপেক্স শু কোম্পানির বন্ডের মূল্য কত এবং বন্ডটি যদি 10% বার্তায় ইস্যু করা হয় তবে বন্ডের বর্তমান মূল্য কত হবে। তো এখন দেখো, তোমরা সবার আগে প্রশ্ন পড়ে কি চিহ্নিত করবে, এটি কোন ধরনের বন্ড সেটি চিহ্নিত করবে। তাহলে এখানে দেখো 1000 টাকা লিখিত মূল্য দেওয়া আছে এবং কোম্পানিটির মেয়াদকাল 5 বছর দেওয়া আছে। প্রয়োজনীয় আয়ের হার বা মূলধন ব্যয় দেওয়া আছে। কিন্তু আমাদের প্রশ্নে কি কোনো কুপন সুদের হার দেওয়া আছে? নেই। যেহেতু কুপন সুদের হার নেই তাহলে আমরা ধরে নিব এটি হচ্ছে জিরো কুপন বন্ড, কারণ জিরো কুপন বন্ডের বৈশিষ্ট্যই হচ্ছে এখানে কোনো কুপন সুদের হার দেওয়া থাকবে না। তাহলে যেহেতু আমাদের প্রশ্নে কোনো কুপন সুদের হার দেওয়া নেই তাহলে এটি জিরো কুপন বন্ড। এটি যখন আমরা জেনে যাব খুব সহজেই আমরা তখন গাণিতিক সমস্যার সমাধানটি করতে পারবো। তো এখন আসো জিরো কুপন বন্ডের অন্তর্নিহিত মূল্য বা বর্তমান মূল্য আমরা কিভাবে নির্ণয় করব দেখি। এখন দেখো, আমি আবার প্রশ্নটি দিয়েছি, তোমরা এখান থেকে যাতে দেখে দেখে অঙ্কটি সহজে বুঝতে পারো। তো এখানে লিখিত মূল্য বা এমভি দেওয়া আছে 1000 টাকা আর মেয়াদকাল দেওয়া আছে 5 বছর। প্রয়োজনীয় আয়ের হার দেওয়া আছে 12%। এটিকে 100 দিয়ে ভাগ করলে 0.10 হবে। এরপরে আসো আমরা সূত্রে আমাদের উপাত্তগুলোকে বসাবো। তো এখানে সূত্রটি হলো ভিভি সমান সমান এমভি ভাগ 1 যোগ কেডি টু দ্য পাওয়ার এন। তোমরা প্রশ্নের মধ্যে একবার বাংলায় একবার ইংরেজিতে লিখবে না। এখানে যদিও আমি একটা ইংরেজিতে লিখেছি, তোমরা চেষ্টা করবে সবসময় বাংলাতেই লিখতে, তাহলে তোমাদের একবার বাংলা একবার ইংলিশ 2 ধরনের সংখ্যা আসবে না। অনেকেই তোমরা এরকম কাজ করো যে এক জায়গা দিয়ে ইংলিশ লিখে ফেলো, এক জায়গা দিয়ে বাংলা লিখে ফেলো, এতে কিন্তু তোমাদের নাম্বার কাটা যায় এবং অনেক সময় উত্তর লিখতেও ভুল হয়ে যায়, এগুলো খেয়াল করবে অবশ্যই। তো এখানে আমাদের এমভি ছিল 1000 টাকা এবং সূত্রের 1 যোগ কেডির মান ছিল 0.12 আর মেয়াদকাল ছিল 5 বছর। তো আমরা ক্যালকুলেশনটা ঠিক এই জায়গা থেকে করব। 1 যোগ 0.12কে যোগ করে
যেই যোগফল পাবো সেটার পাওয়ার দিব 5, সেটিকে এক জায়গায় লিখে রাখবো, লিখে রেখে 1000 দিয়ে ওই সংখ্যাটিকে ভাগ করব, ভাগ করলে আমাদের 5667.42 আসবে। আর তোমরা নিশ্চয়ই জানো যে এই যে পাওয়ারের ক্যালকুলেশনটা কিভাবে সলভ করতে হয়, এটাকে যোগ করার পরে সায়েন্টিফিক ক্যালকুলেটরে এই উল্টা ভি চিহ্নিত সংখ্যাটি দিয়ে 5 লিখলে তোমাদের সমান সমান চিহ্ন দিলে এই সংখ্যাটি চলে আসবে, অর্থাৎ এর মানটি চলে আসবে। তাহলে আমরা আমাদের উত্তরটি লিখে এভাবে শেষ করব যে অ্যাপেক্স শু কোম্পানির বন্ডের মূল্য 567.42 টাকা। এরপরে আসো আমাদের খ নাম্বার প্রশ্নে কি জানতে চেয়েছে, বন্ডটি যদি 10% বাট্টায় বিক্রি করা হয় তবে বন্ডের বর্তমান মূল্য কত হবে। তো এইখানে দেখো বলেছে যে বন্ডটি 10% বাট্টায় বিক্রি করা হলে বর্তমান মূল্য কত হবে। তা আমাদের যথারীতি প্রয়োজনীয় আয়ের হার ঠিক থাকবে 12%, শুধুমাত্র লিখিত মূল্য বা পরিপক্ক মূল্যটি চেঞ্জ হবে, কারণ এটিকে 10% বাট্টায় বিক্রি করার কথা বলা হয়েছে। তো 10% বাট্টায় বিক্রি করলে লিখিত মূল্যটা আমরা কিভাবে নির্ণয় করব, তাহলে লিখিত মূল্য 1000 বিয়োগ 1000-এর 10%, তাহলে 1000-এর 10% হচ্ছে 100 টাকা, তাহলে 1000 থেকে 100 টাকা বিয়োগ করলে 900 টাকা হয়, তাহলে আমাদের লিখিত মূল্য হয়ে গেল 900 টাকা, অর্থাৎ বন্ডটি 10% বাট্টায় বিক্রি করলে লিখিত মূল্য হবে 900 টাকা এবং মেয়াদকাল 5 বছর, এটি ঠিক আছে। তাহলে আমাদের যেহেতু লিখিত মূল্যটি চেঞ্জ হয়েছে, তাহলে আমাদের বন্ডের টোটাল মূল্য বা অন্তর্নিহিত মূল্যটিও চেঞ্জ হবে। তো আমরা যথারীতি সূত্রে অ্যাপ্লাই করে শুধু এমভির জায়গায় 900 লিখে দিব এবং যথারীতি এই ক্যালকুলেশনটি করলে আমাদের 510.69 টাকা আসবে বন্ডের বর্তমান মূল্য বা অন্তর্নিহিত মূল্য। তাহলে আমরা ঠিক প্রশ্নের সাথে মিল রেখে আমাদের উত্তরটি লিখে শেষ করব যে বন্ডটি যদি 10% বাট্টায় ইস্যু করা হয় তবে বন্ডের বর্তমান মূল্য হবে 510.69 টাকা। এখন দেখো তোমরা কিন্তু দোনোটা ক খ এই দোনোটা উত্তর থেকে কিন্তু কম্পেয়ারও করতে পারবা যে তার কোন ধরনের কোন বন্ডটি ক্রয় করা উচিত বা কোনটি ক্রয় করা উচিত নয় এটি। তো এটি আস্তে আস্তে নিজেদেরকে শিখতে হবে, কারণ আসলে যখন আমরা পরীক্ষার হলে বসি বা একটা প্রশ্ন দেখি তখন আমাদের অনেক কঠিন লেগে যায়, কারণ আমরা প্র্যাকটিস খুব কম করি, মনে করি যে পারবো, কিন্তু আসলে পরীক্ষার প্রশ্ন দেখলে তখন বোঝা যায় যে পারাটা আসলে কতটা কঠিন। তো এখন দেখো জনাব মনির তার সঞ্চিত অর্থ দিয়ে বন্ড ক্রয় করতে চাচ্ছেন। তিনি 1000 টাকা মূল্যমানের দুটি বন্ড পছন্দ করেছেন। বন্ড দুটির তথ্য নিম্নরূপ। তো এখানে দুটি বন্ডের কথা বলা আছে, এক্স বন্ড এবং ওয়াই বন্ড। কুপন রেট এক্স বন্ডের দেওয়া আছে 15%, ওয়াই বন্ডের কোনো কুপন রেট নেই। বাজার মূল্য এক্স বন্ডের দেওয়া আছে 1100 টাকা, ওয়াই বন্ডের 800 টাকা। মেয়াদকাল এক্স বন্ডের 5 বছর, ওয়াই বন্ডেরও 5 বছর। আয়ের হার দোনো বন্ডেরই 10%। তো এখানে কি বলেছে দেখো প্রশ্ন, এক্স বন্ডের অন্তর্নিহিত মূল্য নির্ণয় করো। আর ক্ষয়ে বলেছে বন্ডের অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে জনাব মনিরের জন্য কোন বন্ডটি ক্রয় করা উচিত যুক্তি দাও। তো তোমরা যখনই প্রশ্ন পাবে তখন তোমাদের প্রথম কাজটা কি হবে, প্রথম কাজটা হবে যে বন্ডের মূল্যায়নের ভিত্তিতে এটি কোন ধরনের বন্ড সেটি খুঁজে বের করা। তো তোমরা অলরেডি 2 ধরনের বন্ডের ক্লাস করে ফেলেছো, অতএব তোমরা নিশ্চয়ই 2 ধরনের বন্ড এখন প্রশ্ন দেখলেই চিনতে পারবে। নেক্সট ক্লাসে আমি পরের বন্ডটিরও অঙ্ক বা কিভাবে চিনতে হবে সেটি দিয়ে দিব, তখন তোমরা 3 ধরনের বন্ডই চিনা শিখে যাবে। এখন দেখো তোমাদেরকে প্রথমে দেখতে হবে কুপন রেট দেওয়া আছে কিনা। যেই বন্ডের কুপন রেট দেওয়া থাকবে, বাজার মেয়াদকাল দেওয়া থাকবে, আয়ের হার দেওয়া থাকবে, সেটি হচ্ছে কুপন বন্ড। আর যেই বন্ডের কুপন রেট দেওয়া থাকবে না, মেয়াদকাল দেওয়া থাকবে, আয়ের হার দেওয়া থাকবে, শুধু কুপন রেট দেওয়া থাকবে না, সেটি হচ্ছে জিরো কুপন বন্ড। তো তোমরা বুঝতেই পারছো যে এক্স বন্ড হচ্ছে একটি কুপন বন্ড আর ওয়াই বন্ড হচ্ছে একটি জিরো কুপন বন্ড। তুমি যদি এই জিনিসটা বুঝতে পারো তাহলেই তোমার কিন্তু 80% কাজ শেষ, কারণ বন্ডের মূল্য নির্ণয়ের পূর্বে কোন ধরনের বন্ডের মূল্য নির্ণয় করতে হবে এটি চিনতে পারা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে আসো আমরা আস্তে আস্তে সূত্রে প্রয়োগ করব। তো আমরা প্রথমেই ক নাম্বারের সমাধান করতে গিয়ে দেখলাম যে এক্স বন্ডের অন্তর্নিহিত মূল্য নির্ণয় করতে বলেছে। তো আমরা প্রয়োজনীয় আয়ের হার পেয়েছি 10%, এটিকে সাধারণ সংখ্যায় রূপান্তর করার জন্য 100 দিয়ে ভাগ করে নিলাম। ম্যাচিউরড ভ্যালু দেওয়া আছে 1000 টাকা, কুপন রেট বা সিআর দেওয়া আছে 15% আর মেয়াদকাল 5 বছর। তো এইখান থেকে আমরা কুপন সুদের পরিমাণ নির্ণয় করব। ম্যাচিউরড ভ্যালু গুণ সিআর মানে কুপন রেট, লিখিত মূল্য গুণ কুপন সুদ এর হার, তাহলে আমাদের কুপন সুদের পরিমাণ বের হয়ে আসবে 150 টাকা।
এরপরে আমরা কুপন, যেহেতু এটি কুপন বন্ড সেহেতু কুপন বন্ডের সূত্র দিয়ে আমরা এর মূল্য নির্ণয় করব। তো কুপন বন্ডের সূত্র দিয়ে এর মূল্য নির্ণয় করে আমরা কুপন বন্ডের সূত্রটি লিখে ফেললাম। আই গুণন 1 বিয়োগ 1 ভাগ 1 যোগ কেডি টু দ্য পাওয়ার এন ভাগ কেডি যোগ এমভি ডিভাইডেড বাই 1 যোগ কেডি টু দ্য পাওয়ার এন। তো আমরা যথারীতি মানগুলো এখানে বসিয়ে দিলাম। মান বসিয়ে দিলাম। এখানে আমাদের ক্যালকুলেশন করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়ে যে কোথা থেকে ক্যালকুলেশন করতে হবে। তোমরা যারা তৃতীয় অধ্যায়ের অ্যানুইটির অঙ্ক করেছো তারা আমার মনে হয় নিশ্চয়ই খুব ভালো করে জানবে এখানে কোথা থেকে ক্যালকুলেশন শুরু করতে হবে। অ্যানুইটি কেন, তোমরা যদি সাধারণ বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য, এককালীন অর্থ পরিশোধের বর্তমান মূল্য বা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে থাকো সেক্ষেত্রেও তোমাদের এটি পারার কথা। তো তোমরা ক্যালকুলেশনটা ঠিক এই জায়গা থেকে করবে। 1 যোগ 0.10, প্রথমে এই অংশটি করে এর পাওয়ার দিবে 5। পাওয়ার কিভাবে দিতে হয় নিশ্চয়ই বুঝতে পেরেছো। সায়েন্টিফিক ক্যালকুলেটরে এই উল্টা ভি চিহ্নিত সংখ্যা লিখে সমান সমান দিলেই চলে আসবে, এবং এই সংখ্যাটি এক জায়গায় লিখে রাখবে। লিখে রেখে 1 দিয়ে এটাকে ভাগ করবে, যেটা লিখে রেখেছিলে লিখে রাখার পরে সেটিও লিখে রাখবে। তারপরে 1 থেকে এটা বিয়োগ করবে, বিয়োগ করে যেই ফলাফলটা হবে সেটাকে 0.10 দিয়ে ভাগ করবে। ভাগ করলে তোমার কত আসবে? 3.7907। এই 150-এর সাথে এই অংশটার কিন্তু গুণ সম্পর্ক। আর পরবর্তী যেই অংশটা আছে সেটাও ঠিক এই জায়গা থেকে ক্যালকুলেশন শুরু করবে। 1.10 পাওয়ার 5 দিয়ে যে সংখ্যাটা আসবে সেটি এক জায়গায় লিখে রেখে তারপরে আবার ক্যালকুলেটরকে ফ্রেশ করে 1000 দিয়ে ওই সংখ্যাকে ভাগ করবে, তাহলে 620.92 আসবে। তো দুইটা সংখ্যা যোগ করলে এটার সাথে এটা গুণ করে আমরা পাবো 568.60, আর আমাদের এই পাশে আসলো 620.92, তাহলে টোটাল আসলো 1189.52। অর্থাৎ এক্স বন্ডের অন্তর্নিহিত মূল্য হচ্ছে 1189.52 টাকা। ঠিক এভাবে করে তোমরা প্রথম অংশটা কমপ্লিট করে উত্তরটা লিখবে। তাহলে আমরা ক এর উত্তর পেয়ে গেলাম। এবার আসো আমাদের খতে কি বলেছে দেখো। খ অংশে বলেছিল যে বন্ডের অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে জনাব মনিরের জন্য কোন বন্ডটি ক্রয় করার যৌক্তিক, যুক্তি দাও। এখন মূলত প্রশ্নগুলো এই ধরনেরই হয়ে থাকে যে একাধিক বন্ড দিয়ে আসলে সিদ্ধান্ত জানতে চাওয়া হয় বা বিশ্লেষণ করতে বলা হয়, যুক্তি দিতে বলে, সপক্ষে উত্তর লিখতে, উত্তরের সপক্ষে যুক্তি লেখার জন্য বলা হয়। তো এখানে আমরা ওয়াই বন্ডটি পেয়েছিলাম জিরো কুপন বন্ড। তো জিরো কুপন বন্ডের মূল্য নির্ণয়ের জন্য আমাদের প্রথমে কি লাগবে? প্রয়োজনীয় আয়ের হার লাগবে। তো প্রয়োজনীয় আয়ের হার দেওয়া আছে 10%, লিখিত মূল্য আছে 1000 টাকা, এবং মেয়াদকাল দেওয়া আছে 5 বছর। তো এখানে আমরা এই উপাত্তগুলো থেকে খুব সহজে জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে পারবো। যথারীতি সূত্রে অ্যাপ্লাই করে আমরা কত পেলাম? 620.92 টাকা পেয়ে গেলাম ক্ষয়ের জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য, অন্তর্নিহিত মূল্য বা বর্তমান মূল্য নির্ণয়। তো 620.92 টাকা হচ্ছে ওয়াই বন্ডের অন্তর্নিহিত মূল্য। কিন্তু আমাদের এখনও শেষ হয় নাই, কারণ এখানে বলেছে যে তার কোন বন্ডটি ক্রয় করা উচিত, যুক্তি দাও। তাহলে কোন বন্ডটি ক্রয় করা উচিত এটির যুক্তি দিতে হলে আমাদেরকে যুক্তিসহ ব্যাখ্যা উল্লেখ করতে হবে। তো সুতরাং এক্স বন্ডের বাজার মূল্য হচ্ছে 1100 টাকা, কিন্তু এক্স বন্ডের অন্তর্নিহিত মূল্য হচ্ছে 1189.52 টাকা। এখন দেখো তোমরা বাজার মূল্যটা যে ছকের মধ্যে দেখেছিলে 1100 টাকা একটার দেওয়া আছে আর ওয়াই বন্ডের দেওয়া ছিল 800 টাকা। এখন নিশ্চয়ই বুঝতে পারছো এটি কেন দেওয়া হয়েছিল। আমরা সব সময় বন্ডের বাজার মূল্য দেওয়া থাকলে বাজার মূল্যের সাথে অন্তর্নিহিত মূল্যের তুলনা করে সিদ্ধান্ত নিব, আর যদি লিখিত মূল্য দেওয়া থাকে বাজার মূল্য দেওয়া না থাকে তখন লিখিত মূল্যের সাথে অন্তর্নিহিত মূল্যের তুলনা করে সিদ্ধান্ত লিখব। আমার মনে হয় এই বিষয়টা এখন সবার কাছে ক্লিয়ার হয়েছে। যদি বাজার মূল্য দেওয়া থাকে তাহলে বাজার মূল্যের সাথে অন্তর্নিহিত মূল্যের তুলনা করে সিদ্ধান্ত লিখতে হবে, আর বাজার মূল্য দেওয়া না থাকলে লিখিত মূল্য বা পরিপক্ক মূল্যের সাথে তুলনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাহলে এক্স বন্ডের বাজার মূল্য 1100 টাকা, কিন্তু এক্স বন্ডের অন্তর্নিহিত মূল্য হচ্ছে 1189.52 টাকা, যা বাজার মূল্য অপেক্ষা বেশি। আবার ওয়াই বন্ডের বাজার মূল্য 800 টাকা, কিন্তু ওয়াই বন্ডের অন্তর্নিহিত মূল্য 620.92 টাকা, যা বাজার মূল্য অপেক্ষা কম। তাহলে আমরা দেখতে পাচ্ছি জনাব মনিরের জন্য এক্স বন্ডটি ক্রয় করা যৌক্তিক, কারণ এটির অন্তর্নিহিত মূল্য বাজার মূল্য অপেক্ষা বেশি। আর ওয়াই বন্ডটি কেন ক্রয় করা উচিত নয়? কারণ এটির বাজার মূল্যের চেয়ে অন্তর্নিহিত মূল্য কম।
তো শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমরা নিজেরা আরও 2-1টা অঙ্ক যদি এরকম প্র্যাকটিস করো, তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের জন্য একটি নমুনা গাণিতিক সমস্যার সমাধান দেওয়া হয়েছে, তোমরা এটি অবশ্যই নিজে নিজে চেষ্টা করবে এবং কমেন্টসে আমাকে উত্তর লিখে জানাবে, পাশাপাশি সিদ্ধান্তটিও লিখে জানাবে। তাহলে আমি খুবই খুশি হব যে তোমরা আমার ক্লাসটি দেখেছো। আমার কষ্টটি তখনই সার্থক হবে যখন তোমরা সঠিকভাবে ক্লাসটি ফলো করে কিছু শিখতে পারবে। তো এখন নিজে নিজে চেষ্টা করো। এখানে কি আছে? জনাব তামিম একজন চাকুরিজীবী। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য তিনি 1000 টাকা অভিহিত মূল্যে নিম্নোক্ত 2টি বন্ড বিবেচনা করেছেন। এক্ষেত্রে বন্ড আছে এ বন্ড এবং বি বন্ড। তো এ বন্ডের কুপন সুদের হার দেওয়া নেই, বাজার মূল্য দেওয়া আছে 500 টাকা, মেয়াদকাল 5 বছর, আয়ের হার 9%। বি বন্ডের হচ্ছে কুপন সুদের হার 14%, বাজার মূল্য 1000 টাকা, মেয়াদকাল 5 বছর এবং আয়ের হার 14%। তো এ বন্ডের অন্তর্নিহিত মূল্য নির্ণয় করো এবং বন্ডের অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে জনাব তামিমের কোন বন্ডটি ক্রয় করা উচিত উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই অঙ্কটি তোমরা অবশ্যই নিজে নিজে চেষ্টা করবে, আর চেষ্টা করে যদি না পারো তাহলে কেন পারো নাই এটি জানতে চেয়ে আমাকে প্রশ্ন করবে। আমি চেষ্টা করব তোমার প্রশ্নের উত্তর দেওয়ার। তো আজকে এই পর্যন্তই থাকলো, আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।